সমন্বয়কদের দাবি আয়োজনের মঞ্চটি এখন তাদের অধিকারে আছে, তাই বুঝি প্রশাসনের অনুমোদন থোড়াই কেয়ার করছে তারা। এদিকে বসন্ত নয় ভ্যালেন্টাইন্স ডে পালনের বিরুদ্ধে প্রচারণায় নেমেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার থেকেই তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ক ফটোকার্ড শেয়ার করা হয়। একই কথা বলে ভারতের দিনটি উদযাপনের বিরোধিতায় নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের যুব সংগঠন বজরং দল। পশ্চিমের সংস্কৃতি না হয় থাক, বাদ রাখি ভারতের আলাপও। আমাদের দেশি সংস্কৃতির, আমাদের নিজস্ব প্রকৃতির অংশ যে বসন্ত, তা বরণের শিবির কি করেছে তা জানতে পারেনি এখনো। আর গেল আগস্টের পর কিন্তু ক্যাম্পাসে ক্যাম্পাসে বাউল, ভাটিয়ালি, ভাওয়ায়া নয়, চলছে কাওয়ালি আসরের রমরমা। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমাদের সংস্কৃতি ভ্যালেন্টাইন্স ডে না, বসন্ত উৎসব না, আমাদের সংস্কৃতি কি আসলে কি? একজন প্রশ্ন করেছেন যে আমাদের সংস্কৃতি কি তাহলে ফেসবুক, ইউটিউব? আমরা ফেসবুক, ইউটিউব, কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রাম, কিছু ক্ষেত্রে টিকটক ছাড়া আর কোনো কিছুকে এখন আমাদের সংস্কৃতি মানতে রাজি? এই কাওয়ালি আসরের রমরমা নিয়ে যারা উৎসাহী তাদের জ্বালানি যোগায় শিবির, এমন আলাপের পাহাড়ও জমে আছে নেট দুনিয়ায়। বসন্ত দিনের কথায় ফিরি। শুক্রবার সকালে এ নিয়ে উত্তরায় না হলো পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কেও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় উৎসব হয়েছে, যেখানে ছিল সম্প্রীতির ঐক্য আর বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার আহ্বান। বসন্ত আর ভালোবাসা, এই দুই উদযাপনের প্রভাব শুক্রবার ছিল অমর একুশে বইমেলাও। তবে বইমেলাও এবার দাগমুক্ত থাকতে পারেনি। চুম্বন নামে তসলিমা নাসরিনের বই প্রকাশ ও প্রদর্শনের অভিযোগে গত সোমবার প্রকাশক ও লেখক শতাব্দী ভবকে সেদিন প্রথমে জোর হাতে ক্ষমা চাইতে হয়েছে, তারপর তাকে সেদিন যেতে হয়েছিল পুলিশ হেফাজতে। পুলিশ হেফাজত নিয়ে একটি কথা বলে রাখি, কবি ও সাহিত্যিক সোহেল হাসান গালিবকে কি গ্রেফতার করা হয়েছে না পুলিশ হেফাজতে রাখা হয়েছে, তাকে নিরাপত্তা দিতে তাকে পুলিশ হেফাজতে রাখতে হয়েছে, গ্রেফতার করতে হয়েছে, তা আমি এখনো জানি না। খোঁজ নিতে চেষ্টা করেছিলাম, কেউ বলছেন এটি গ্রেফতার, কেউ বলছেন এটি আসলে গ্রেফতার না। তার পুরনো দুটি কবিতা অথবা লেখা ফেসবুকে সামনে চলে আসায় তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে, এরকম শোনা যাচ্ছে। সদস্য সরকার, আপনারা কি একটু ঠিক করবেন? আপনারা আসলে কি করতেছেন? কইরেন একটু ঠিক। হ্যাঁ, পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল সেই প্রকাশককে, বন্ধ রাখতে হয়েছে বইয়ের সেই স্টল, সেখানে আবার কেউ ঝুলিয়ে দিয়েছে জুতা। আমাদের বুদ্ধিজীবীদের কেউ কেউ দেখছি সাম্প্রতিক মবের ঘটনাকে জনতার অভিপ্রায় হিসেবে প্রশ্রয় দিচ্ছেন বেনিফিট অফ দ্য ডাউট। আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি কোন বুদ্ধিতে অধিকারের পর্যায়ে পড়ে তা আমার বোধের অনেক বাইরে। আসার কথা হচ্ছে আমাদের সমন্বয়কদের সবাই না হলেও কেউ কেউ মবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে মন্দ বলছেন, বৈষম্য বিরোধী বলছিলেন উমামা ফাতেমা। শত সহস্র মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না, এটা প্রায় নিশ্চিত। আবার যাওয়াও যেতে পারে, মানে ভারত যদি রাজি হয়, ভারত যদি চায়, বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টের সমনে শেখ হাসিনাকে কিন্তু ঢাকায় হাজির করা যাবে। এখন ভারত এটা কেন চাইবে বা কেন চাইবে না সেটাও একটু বোঝার বিষয়। ভারতের সাংবাদিকরা বলতেছে, এটা বলে নেই, ভারতের সাংবাদিকদের একজন বলছে যে আওয়ামী লীগ এখন বিজেপির বিজেপির কোন দেশের জানি শাখা, বাংলাদেশে মনে হয়। তবু আমরা চাইব কোনো মানে যদি তাকে হাজির করা না করাও যায়, তবু আমরা চাইব কোনো মবের মূল্য হবে না, বাংলাদেশ থাকবে না মানে বিচার প্রক্রিয়া হাতে তুলে নেওয়া, বরং আমরা চাই যে বিচার হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। জাতিসংঘের মানবাধিকার কমিশনও দিয়েছে সেই তাগিদ। তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা পক্ষপাতী নয় তারা, বিপরীতে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে জাতিসংঘ। আর বিজিবি যাতে শুধু সীমান্তেই থাকে, ডিজিএফআই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে না জড়ায়, সেই পরামর্শ রয়েছে তাদের। এসব বিষয়ে আবার নীরব রাজনৈতিক সব পক্ষই, এমনকি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারও। অনেকেই আমাকে বলছেন, মানে কেউ কেউ, আচ্ছা অনেকেই নাম বললাম, কেউ কেউ আমাকে বলছেন যে ডিজিএফআই যদি এইসব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেয়, তবে আসলে ডিজিএফআইয়ের কাজটা কি করবে, আর রাষ্ট্র একটা সরকারি বা রাষ্ট্র কীভাবে চালাবে? এটা তো গত 30 বছরের প্র্যাকটিসে তো এটা নাই। তবে নির্দলীয় হলেও রাজনৈতিক পাকে চক্রে থাকতে হচ্ছে আমাদের সরকার প্রধানকে। আসলে কি পাকে চক্রে? ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতি নিয়ে আগ্রহ আমরা দেখেছি সেই 90 দশকের গোড়ায়, যখন ডক্টর কামাল হোসেনের দল গণফোরামের জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি, সেখানে ডক্টর ইউনূস আমার দল নামে তার স্বপ্নের দলের কথা বলেছিলেন। সেখানে নিজেকে তাত্ত্বিক হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি, তারপর তাকে আমরা রাজনীতিতে দেখিনি। এই হলো আমাদের প্রধান উপদেষ্টা রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস। এসব একটু বলে রাখি, ডক্টর ইউনূস আমাকে কিন্তু বলেছেন যে তিনি এই রাজনীতিতে, মানে দ্বিতীয় পর্যায়ে রাজনীতিতে 2007 সালে
সালে সেইটা তিনি আসতে চান নাই। আসলে বিমানবন্দরে তাকে সাংবাদিকরা এতবার একই প্রশ্ন করেছে যে আপনি কবে রাজনীতিতে এসেছেন, সে সময় আসছেন কিনা, তখন তিনি একবার বলেছেন যে ঠিক আছে আসছে। এরপরে তিনি পরীক্ষা করে দেখেছেন, কিন্তু রাজনীতিতে আসার সেইটার খুব বেশি ইচ্ছা তার কখনো ছিল না। তিনি বারবার স্বীকার করেছেন রাজনীতি তার কাজ নয়, এটা তিনি ভালো পারেনও না। এখন রাজনীতি করুন আর না করুন, ছাত্ররা যখন তাকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব করেছেন তখন থেকে ভূ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। দেশে ফিরে শপথ নেওয়ার আগেই তো তিনি সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে আধো হুঁশিয়ারি দিয়েছিলেন, যা তখন বৈষম্য বিরোধী ছাত্র মহলে ছিল ব্যাপক প্রশংসার ব্যাপার। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন, এটা জানার পর মাটি থেকে পালিয়ে নেট দুনিয়ায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগেররা যেন খড়কুটা আঁকড়ে ধরার সুযোগ পেলেন। মোদিজি যেন ট্রাম্পকে বলে কথিত ডিপ স্টেটের বাংলাদেশ নামক ঘুড়ির সুতাটা ভারতের নাটাইয়ে বেঁধে দিবেন, আর সেই নাটাই নাড়িয়ে আবার গদিতে তরশিফ নেবেন হাসিনা আপা। ট্রাম্প কার্ডের আগেই তাই মাস্ক কার্ড খেলা হলো। বৃহস্পতিবার মধ্যরাতে খবর হলো অধ্যাপক ইউনূসের সঙ্গে ইলন মাস্কের ফোন আলাপ। এই জেনে লিগাররা সব হতাশ আর খুশিতে বাকবাকও অন্তর্বর্তী সরকারের সমস্ত মিত্র। কি কথা তার সাথে এমন কৌতূহল নিয়েও কান পাতলেন অনেকে। পরে জানা গেল হয়েছে আসলে ব্যবসার আলাপ। বাংলাদেশে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন এই কোম্পানির মালিক ইলন মাস্কের সঙ্গে ফোন আলাপ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তো স্টারলিংকের ব্যবসা কে পাচ্ছে দেশে, কি হবে সে প্রক্রিয়া, নাকি সরকার নিজেই হবে এর দেশীয় সেবাদাতা, কে জানে। তবে ইলন মাস্কের সঙ্গে আলাপ কিন্তু আমেরিকার ক্ষমতা বলয়ের উপর মহলে লোক থাকবারও ইশারা। কারণ ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জিতিয়ে আনতে বড় ভূমিকাই রেখেছেন বিশ্বসেরা বণিকদের একজন মাস্ক, যাকে ট্রাম্পের এবারের রেজিমের সবচেয়ে প্রভাবশালীদের একজন হিসেবে দেখা যাচ্ছে শুরু থেকে। তবে বাংলাদেশে পালা বদলের বিষয়টা আলাপে উঠেছিল মোদি ও ট্রাম্প যখন আলাপ করছিলেন তখন। জুলাই আন্দোলনে যুক্তরাষ্ট্রের কথিত ডিপ স্টেটে জড়িত থাকার যে গুঞ্জন রয়েছে তার সঙ্গে একমত নন মার্কিন প্রেসিডেন্ট। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প গত 6 মাস ধরে বাইডেনের বিরুদ্ধে কথা বলার একটা মিনিমাম চান্স মিস করেন না। সেই ডোনাল্ড ট্রাম্পকে যখন এই ইঙ্গিত করা হলো যে বাংলাদেশ সরকারের পালা বদলে মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল কিনা, স্পষ্টভাবেই ট্রাম্প অন্যান্য দেশের ক্ষেত্রে যা করছেন এটার ক্ষেত্রেও তা করতে পারতেন। উনি এইটাকে কইতে পারতেন যে হ্যাঁ বাইডেন এগুলি করে, দেখেন আপনাদের ট্যাক্সের টাকা নেই, এখানে বসে এগুলি করে, আমরা এগুলি কখনোই সমর্থন করি না। বাইডেন কিন্তু এইসবের ব্যাপারে বাইডেনকে অভিযুক্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প নানাভাবে করছে এর আগেও, কিন্তু এই ক্ষেত্রে তিনি কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে আসলে বাইডেনকে বলেন নাই। এতে করে একটু বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে হয়তো একেবারেই জড়িত ছিল না। কারণ ডোনাল্ড ট্রাম্প উল্টো বলেছেন বাংলাদেশ নিয়ে, এই বিষয়টাকে তিনি আসলে নরেন্দ্র মোদীর উপর ঠেলে দিয়েছেন এবং উল্টো বলেছেন বাংলাদেশ নিয়ে শত বছর ধরে কাজ করছে ভারত, এবং বাংলাদেশ নিয়ে উত্তর দেওয়ার ভার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে তিনি দিয়ে দিতে চান। লিগাররা কি বুঝছে কে জানে, তারা হাততালি দিতে শুরু করছে। এর মধ্যে মনে হচ্ছে ট্রাম্প যেন বলেছেন ইউনূসকে সরিয়ে হাসিনাকে বসিয়ে দেন মোদীজি। এইটা অবশ্য এর কারণ অবশ্য কিছু পত্রপত্রিকাও আছে, তারা এই জিনিসটা এই প্রশ্নের উত্তরটা একটু ইংরেজি বাংলা তো সবারই আসলে জানা উচিত, প্রশ্নের উত্তরটা যেন নরেন্দ্র মোদী দেন, সেই জন্য সেটা তিনি বলেছেন। অনেক পত্রপত্রিকা এরকমভাবে বলছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ ভারতের হাতে ছেড়ে দিলেন ট্রাম্প। কি বলবো, লিগাররা বা আমরা সাধারণ মানুষরা যে কোন সময় কোনটা বুঝি, রসিকতা বুঝি কিনা এইটাও আমি বুঝি না। কূটনীতির ভাষায় অবশ্য খাঁটি কথাটা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভালো, ট্রাম্পের কাছে কিছু উদ্বেগ থাকবে, ট্রাম্পের কাছে কিছু বিষয় তুলে ধরছেন, কিন্তু বুঝাটা কি গেল, আদতে নতুন কিছু কি ঘটছে? আমার মনে হয় না। গত কয়েক মাসে রুটিন কথাই হয়েছে প্রকাশ্যে। আমরা আসলে প্রকাশ্য যা সেই শরীয়তটুকুই বুঝি, গোপন বা মারাফত কিছু আছে কিনা তার কিছুই জানার উপায় নেই এখন। তবে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে ঝড় দেখা যাচ্ছে। এক পক্ষে আওয়ামী লীগেররা, অন্যদিকে জুলাইয়ের সব মিত্র। মোদি ট্রাম্প বৈঠকে নিজ সুবিধা মতো অনুবাদ করছেন অনেকে। তাই গবেষক, সাংবাদিক, লেখক আফসান চৌধুরী রসিকতা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন, ট্রাম্প কি বলছে? আরে ভাই, এটা তো পরিষ্কারই বলছে বিপিএল দিয়ে হবে না, আইপিএল থেকে শিখতে হবে। আমাদের দেশে একবার দুইটা রাজনৈতিক দলের মধ্যেকার দূরত্ব কমানোর জন্য আর্জেন্টিনার একজন জাতিসংঘ নিযুক্ত একজন আর্জেন্টিনার দূত এসেছিলেন, তারানকো সম্ভবত তার নাম। তা এখন আমার সে সময় আমি মন্তব্য করছিলাম যে না, শুধু আর্জেন্টিনার একজন যিনি সালিশ করবেন তারে দিয়ে তো হবে না, একটা ব্রাজিলের লোকও লাগবে। ইতিহাসবিদ আফসান ভাইও প্রায় কাছাকাছি কথা বলছেন যে আইপিএল দেওয়া হবে না, বিপিএল
নিয়েই চিন্তা করেন। কিন্তু ইতিহাসবিদ আফসান ভাই তো নিশ্চয়ই জানেন ইতিহাসের শিক্ষাই এটা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। হাসিনার মহাপতন থেকে কতটা শিক্ষা নিচ্ছে অন্তর্বর্তী সরকার? আমাদের অবস্থান কিছুটা টলে যায় যখন আমরা দেখি যে একটা অভিযানের নাম হয় অপারেশন ডেভিল হান্ট। কে অপরাধী, কে শয়তান তা বলতে পারে না সরকার মহাশয়। অভিযুক্তকে ধরা যাবে, কিন্তু কে দোষী কি না দোষী তা নিষ্পত্তি করবে তো আদালত। নয়া দুনিয়ায় দোষ, সাজা, ফাঁসি এসবও চলে না। তাদের কাছে কারাগার মানে সংশোধন কেন্দ্র, পুনর্বাসন কেন্দ্র। যারা এখন সরকারে তাদের কাছ থেকে আমরা বাংলাদেশের মানুষ এসব জেনে এসেছি। সুশীল সমাজ থেকে আসা মহামান্য উপদেষ্টাদের তো আমরা সদাশয় ভেবেই আসছি। তারা মানবিকতার কথা বলবেন, আইনের শাসনের কথা বলবেন, মবের বিরুদ্ধে সোচ্চার হবেন, এটাই চাইবো আমরা। তবে তারা তো আর এখন বিশেষজ্ঞ মতামতের জায়গায় নেই, সরকারের জায়গায় আছেন। এবং সরকারের জায়গায় আছেন বলেই মানে প্রফেসর আসিফ নজরুলকে বলতে শুনি যে বিচারকদের উদ্দেশ্যে যে আপনারা কিন্তু মানে কথাটা কেমনি করে বলছে, আপনারা কিন্তু যেমনি ইচ্ছে এমনি জামিন দিয়ে দিবেন না। মানে যেহেতু তারা সরকারে আসেন তাই কথা দিয়ে চিরা ভিজানোর বুদ্ধিজীবী, তাই আর কাজ হবে না, তত্ত্বে আর চলবে না, মানে বাস্তবে করে দেখাতে হবে। এই বাস্তবতা অন্তর্বর্তী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ। কিছু সংস্কার তো লাগবেই। দলগুলোর জন্য সহনীয় সময়ে একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। এই নিয়ে গড়িমসি জটিলতা আরও বাড়বেই। এখন দেখছি জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন, এই নিয়ে ত্রিশঙ্কু একটা দশা। কারণ বিএনপি সবার আগে জাতীয় নির্বাচন চায়, জামাতে ইসলামী এবার নির্বাচন কমিশনকে বলে এসেছে সংসদের আগে স্থানীয় নির্বাচন করতে দিতে হবে। সরকারও তাদের দিকেই হেলে আছে বলে মনে হচ্ছে। এই অবস্থায় কী করবে বিএনপি? 32 নম্বরে বুলডোজার অভিযানের পর তাদের সেই উত্তাপ আর লক্ষণীয় নয়। নরম গরম মিলিয়ে সরকারকে ডিল করছে দলটি। মাঝে মিলিয়ে গেলেও -2 আলামতকে আবার কিছুটা দেখতে পাচ্ছে তারা। অন্তর্বর্তী সরকার ও জামায়াত যে বেশি কাছাকাছি সেটা পুরো পরিষ্কার বিএনপির কাছে। মির্জা আব্বাসের বক্তব্য সেটা জানা গেল। শুক্রবার তার যে কথা সেখান থেকে কোর্ট প্রধান উপদেষ্টা হালে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলে আসছিলেন, কিন্তু সবশেষে আবার তিনি 2026 সালে চোখ রেখেছেন। দুবাই সফরে গিয়ে তিনি গণমাধ্যমে বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচনে আশা করছেন, তবে সংস্কারের প্রয়োজনে বেশি লাগতে পারে আরও 3 মাস। এর মানে কি পরের বছর মার্চে চলে যেতে পারে জাতীয় নির্বাচন? আমার কিন্তু অবশ্য তা মনে হয় না। আমার মনে হয় ডিসেম্বরে না হলেও জানুয়ারির মধ্যেই এই নির্বাচন হবে, অর্থাৎ 2026-এর জানুয়ারির মধ্যেই আমরা নির্বাচন দেখতে পাচ্ছি। অন্যদিকে চলতি মাসেই আসার কথা সমন্বয়কদের রাজনৈতিক দল পুরনো মিত্র বিএনপি জামায়াত এখনই আলাদা পথে হাঁটতে গিয়ে রাজনৈতিক বিতণ্ডায় জড়িয়ে পড়েছে। ছাত্রদের নতুন বন্দোবস্ত কিভাবে নেবে অন্যরা? সামনের দিনে রাজনৈতিক পরিবেশ যে আরও ঘোলাটে হয়ে পড়বে সেই লক্ষণ দেখা যাচ্ছে। এদিকে অন্তর্বর্তী শাসনের সময় পরিবেশ দূষণের রেকর্ডের পর রেকর্ড করছে বাংলাদেশ। বিশেষ করে ঢাকার বাতাস প্রায় দুর্যোগপূর্ণ থাকছে, যা বিশ্বের বায়ু দূষণের তালিকায় শীর্ষে জায়গা নিচ্ছে। ঢাকাবাসীর কেউ কেউ তাই সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক বাপ্পারাজের সিনেমার সংলাপ নকল করে বলছেন, আপা পরিবেশ কোথায়, ঢাকায় এত দূষণ কেন? লিগারদের আপাতত ঢাকায় নেই, দিল্লিতে। সরকারের কিন্তু পরিবেশবিদ কেউ কেউ আছেন যারা প্রাণ ও প্রকৃতি রক্ষায় দীর্ঘ লড়াইয়ে ছিলেন, আছেন। সেই মাননীয় উপদেষ্টাদের প্রতি অনুরোধ, একটা সময় আপনারা দাবি করতেন, এখন দাবি পূরণের চাবি আপনাদের হাতেই। সেই চাবিটা দিয়ে প্রতিবন্ধকতার সব তালা খুলে দেন। আপনাদের সাফল্য কামনায় আজ শেষ করছি। প্রিয় দর্শক, আমাদের উচিত কথা